প্রস্তাব। বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড ঠান্ডা। মাফলারে গলা বেশ ভালো করে ঢেকে আমরা ওভারকোটের সব বোতাম আটকে নিলাম। আকাশে তারাগুলো সব চকচক করছে। আকাশে কোথাও এক টুকরো মেঘ নেই। রাস্তায় যেসব লোকজন হাঁটছে তাদের নিঃশ্বাসের শব্দ ঠিক পিস্তলের গুলি ছোড়ার ফটফট শব্দের মতো শোনাচ্ছিল। ফুটপাতে জুতোর খটখট আওয়াজ তুলতে তুলতে আমরা উইম্পল স্ট্রিট ধরে হার্লি স্ট্রিট হয়ে উইগমোর স্ট্রিট পেরিয়ে অক্সফোর্ড স্ট্রিটে এসে পড়লাম। মিনিট 15-এর মধ্যে আমরা ব্লুমসবেরি অঞ্চলের আলফাইনের কাছে এসে পড়লাম। যে রাস্তাটা হরবনের দিকে গেছে তারই কোণে এটা একটা ছোট রেস্টুরেন্ট। হোমস দরজা ঠেলে ভেতরে ঢুকে 2 কাপ গরম কফির অর্ডার দিল। হোটেলের মালিকটি, যাকে বলে লালমুখ, তোমার হাঁসের মাংস যেরকম ভালো খেতে, তোমার কফিও যদি সেরকম হয় তাহলে তো দারুণ ব্যাপার হবে, হোমস বলল। আলফাইনের মালিক রীতিমতো আশ্চর্য হয়ে বলল, আমার হাঁস মানে? হ্যাঁ, এই তো আধ ঘন্টা আগেই আমি মিস্টার হেনরি বেকারকে বলছিলাম। বেকার তো তোমার গুজ ক্লাবের একজন সভ্য। ও তাই বলুন, এখন বুঝতে পেরেছি। কিন্তু সে তো আমার হাঁস নয়। তাই নাকি? তবে ওগুলো কার হাঁস? কভেন্ট গার্ডেনের এক দোকানদারের কাছ থেকে আমি 2 ডজন হাঁস কিনে এনেছিলাম। আচ্ছা, ওখানকার কয়েকজন মাংসওয়ালার সঙ্গে আমার জানাশোনা আছে। তা এগুলো কার দোকানের? এগুলো ব্রেকেনরিজের দোকান থেকে নিয়েছিলাম। না, ওকে আমি চিনি না। আচ্ছা, আজ উঠি, তোমার ব্যবসা দিনে দিনে জমে উঠুক এই কামনা করি। রেস্টুরেন্ট থেকে রাস্তায় বেরিয়ে দেখি বরফের মতো ঠান্ডা কনকনে জোর বাতাস দিচ্ছে। এই বাতাসের হাত থেকে বাঁচবার জন্য কোটের বোতাম লাগাতে লাগাতে হোমস বলল, চলো এবার তবে ব্রেকেনরিজের সন্ধান করা যাক। বুঝলে ওয়াটসন, যদিও আমরা একটা হাঁসের পেছনে ধাওয়া করছি, এ কিন্তু নিছক বুনো হাঁস তাড়া করা নয়। মনে রেখো, এর সঙ্গে একজন লোকের ভাগ্য, তার ভালো মন্দ জড়িয়ে আছে। আমরা যদি এ কথা প্রমাণ করতে না পারি যে সে কোনো দোষ করেনি, তাহলে খুব কম হলেও তার অন্তত 7 বছর জেল হবে। অবশ্য এমনও হতে পারে যে আমাদের অনুসন্ধানের ফলেই তার দোষ প্রমাণ হবে আর তার সাজা হবে। কিন্তু সে যাই হোক, আসল কথা হচ্ছে যে আমাদের হাতে এমন একটা সূত্র, বলতে পারো প্রায় বরাত জোরেই এসে গেছে, যার খবর পুলিশ পায়নি। তাই এ ব্যাপারে শেষ পর্যন্ত আমাদের দেখতেই হবে। সুতরাং চলো বন্ধু, এখন দক্ষিণ দিকে হাঁটা দেই। আমরা হরবন ছাড়িয়ে অ্যান্ডেল স্ট্রিট ধরে চললাম। তারপর বিভিন্ন রাস্তার গোলকধাঁধা পার হয়ে আমরা কভেন্ট গার্ডেনের বাজারে এসে পৌঁছলাম। একটা বড় দোকানের সাইনবোর্ডে বেশ মোটা মোটা হরফে ব্রেকেনরিজের নাম লেখা। ব্রেকেনরিজের মুখটা লম্বাটে, ঘোড়ার মতো, তবে নাক চোখ বেশ ধারালো। আমরা যখন তার দোকানে গিয়ে হাজির হলাম, তখন সে আর তার বাচ্চা মতো এক সহকারী দোকান বন্ধ করার জোগাড় করছিল। গুড ইভিনিং। আজ ঠান্ডাটা বেশ জব্বর পড়েছে, হোমস বলল। কোনো কথা না বলে অল্প মাথা ঝাঁকিয়ে সে আমাদের দিকে তাকিয়ে রইল। দোকানের মাল রাখবার সাদা মার্বেল পাথরের টেবিলটা দেখিয়ে হোমস বলল, সব হাসি বিক্রি হয়ে গেছে দেখছি। কাল সকালে যতগুলো চাই, এমনকি 500টা হলেও দিতে পারবো। তাতে আমার কাজ হবে না। তাহলে ওই যে সামনের দোকানটায় আলো জ্বলছে, ওখানে গেলে পাওয়া যেতে পারে। কিন্তু আমাকে যে বিশেষ করে এই দোকান থেকেই নিতে বলেছে। কে বলেছে? আলফা রেস্টুরেন্টের মালিক। বুঝেছি, তাকে আমি 2 ডজন মাল দিয়েছিলাম বটে। হাঁসগুলো দারুণ ছিল। ভালো কথা, ওগুলো কোথাকার হাঁস? হোমসের এই কথায় দোকানদার যেরকম রেগে ঝাঁঝিয়ে উঠল, তাতে তো আমি হতবাক। ঘাড় বেঁকিয়ে হাতের আস্তিন গুটিয়ে দস্তুর মতো রুখে উঠে সে বলল, আপনি আপনি কি বলতে চাইছেন শুনি? যা বলবার তা সোজাসুজি বলুন তো। কোনো বাঁকা কথা তো বলিনি। বলছিলাম যে আলফা রেস্টুরেন্টের মালিককে যে হাঁসগুলো পাঠানো হয়েছিল সেগুলো কোথা থেকে জোগাড় করা হয়েছিল। ও তাই নাকি? এই কথা যদি বলি, বলবো না, কি করবেন শুনি? এটা এমন কিছু ব্যাপার নয়, না বলতে চাইলে বলো না। তবে সাধারণ কথা এত রেগে যাবার মতো কি হলো সেটা বুঝতে পারলাম না। রেগে যাব না? যদি আপনাকেও কেউ এইরকমভাবে বিরক্ত করতো তাহলে আপনিও রেগে যেতেন। আরে বাবা, ভালো জিনিস ভালো দামে কিনবো, ভালো দামে বিক্রি করবো, ব্যাস ঝামেলা চুকে গেল।
তা নয়, কোথাকার এক উটকো ফ্যাসাদ। সেই হাঁসগুলো কোথায় গেল, কাকে বিক্রি করেছো, কত করে বিক্রি করেছো, যত সব আবোল তাবোল প্রশ্ন। লোকগুলো এমন ভাব দেখাচ্ছে যে পৃথিবীতে ওই কটা হাঁস ছাড়া যেন আর কোনো হাসি নেই। দোকানদারের কথায় কোনো আমল না দিয়ে হোমস বলল, যারা এই হাঁসগুলো নিয়ে তোমাকে বিরক্ত করছে তাদের আমি চিনি না, তবে তুমি যদি আমার কথার জবাব না দাও তো আমাদের বাজিটা আর জেতা হবে না। এই হাঁস মুরগির ব্যাপারে আমি বেশ জোরের সঙ্গেই বাজি লড়তে রাজি। আমি একজনের সঙ্গে বাজি রেখেছি যে ওগুলো পাড়াগাঁয়ের হাঁস। তাহলে আপনি বাজিতে হেরেছেন, ওগুলো শহর থেকেই জোগাড় করা। অসম্ভব, হতেই পারে না। আমি বলছি ওগুলো শহরের ফার্ম থেকে কেনা হাঁস। তোমার কথা মানতে পারছি না। আপনি কি মনে করেন হাঁস মুরগির ব্যাপারে আপনি আমার চাইতে বেশি বোঝেন? জানেন আমি ছোটবেলা থেকে এ কাজ করছি। আমি বলছি যে হাঁস আমি আলফা ম্যানেজারকে পাঠিয়েছিলাম তা পাড়াগাঁয়ের নয়, শহরের ফার্মে বড় করা। বাজে কথা বলো না। বাজে কথা? বেশ, আমি আপনার সঙ্গে বাজি লড়ছি। সে তুমি বোঝো তোমার পয়সা তুমি লোকসান করবে কিনা, তবে আমি যে ঠিক বলছি সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ধরো এক সভরেন বাজি, তাতে আর কিছু না হোক, এই শিক্ষা পাবে যে বাজে তর্ক করতে নেই। হোমসের কথায় দোকানদার বেশ একটু আত্মপ্রসাদের হাসি হাসল। সে তার সহকারীকে বলল, বিল, আমাদের খাতাটা নিয়ে এসো তো। বিল ছোকরা একটা ছোট নোট বই আর একটা বড় লেজার খাতা এনে টেবিলের উপর আলোর সামনে রাখল। এইবার সব জানতা মশাই। হোমসের দিকে তাকিয়ে দোকানদার বলল, এই ছোট খাতাটা দেখুন। হ্যাঁ, তো কি হলো? আমি যাদের কাছ থেকে মাল কিনি তাদের নাম এই খাতাতে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই খাতায় পাড়াগার যেসব লোকের কাছ থেকে মাল কিনি তাদের নাম লেখা আছে, আর নামের পাশে যে সংখ্যাটা লেখা রয়েছে সেটা হচ্ছে লেজার খাতার পাতার নম্বর। সেখানে কেনা বেচার সব হিসাব লেখা আছে। আর ওই পাতায় লাল কালিতে লেখা নাম, সেগুলো আমার সব শহরের পোল্ট্রি ফার্ম মালিকদের নামের তালিকা। এইবার এই 3 নম্বরের নামটা চেঁচিয়ে পড়ুন শুনি, চেঁচান। মিসেস ওকশট, 117 ব্রিকস্টোন রোড, 249। হোমস চেঁচিয়ে পড়ল, ঠিক। এবার লেজার খাতার 249 পাতাটা খুলে দেখুন। হোমস 249 পৃষ্ঠা খুলল। ওই তো লেখা রয়েছে, মিসেস ওকশট, 117 ব্রিকস্টোন রোড, ডিম হাঁস মুরগি যোগানদার। বেশ, নিচে ওটা কি লেখা রয়েছে যেন? 22 ডিসেম্বর, 24টা হাঁস, প্রতিটা 7 শিলিং 6 পেন্স দরে। ঠিক তো, তবে এবার কি হলো? তলায় ওটা কি লেখা রয়েছে? আলফার মালিক মিস্টার উইন্ডিগেটকে প্রতিটা 12 শিলিং দরে বিক্রি করা হলো। তাহলে সব জানতা মশাই এবার কি বলছেন? দেখে মনে হলো যে হোমস সত্যিই দুঃখ পেয়েছে। তারপর অত্যন্ত বেজার মুখ করে একটা সভরেন পকেট থেকে বের করে টেবিলের উপর ফেলে দিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। ওর হালচাল দেখে মনে হলো সমস্ত ব্যাপারটায় সে এতই বিরক্ত হয়েছে যে এ বিষয়ে আর কোনো কথাই বলতে চায় না। দোকান থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে গটগট করে খানিকটা হেঁটে গিয়ে একটা ল্যাম্প পোস্টের তলায় দাঁড়ালো। তারপর হাসতে লাগলো। হাসতে হাসতে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। যখনই ওই রকম দাড়ি গোফলা লোকের পকেট থেকে লাল মলাটের বই উকি দিতে দেখবে, তখনই তুমি নিশ্চিতভাবে জানবে যে সহজেই তাকে বাজি ধরাতে পারবে। আমি যদি ওকে 100 পাউন্ড দিতাম, তাহলে ও এত খবর আমাকে দিত কিনা সন্দেহ। ওই বাজি খেলে 1 সভরেন জেতার আনন্দ ও গড়গড় করে সব কথা খুলে বলল। বুঝলে ওয়াটসন, মনে হচ্ছে যে সমস্যার সমাধান প্রায় হাতের মুঠোয় এসে পড়েছে। এখন কথা হচ্ছে যে মিসেস ওকশটের সঙ্গে আজ রাত্রেই দেখা করব না কাল সকালে দেখা করব। যতটুকু বুঝতে পারছি আমরা ছাড়াও আরও কোনো লোক ওই হাঁস সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করেছে। একটা প্রচণ্ড গোলমালে হোমসের কথা চাপা পড়ে গেল। আমরা যে দোকানটা থেকে একটু আগেই বেরিয়ে এসেছি সেইখান থেকে গোলমালটা আসছে। ভালো করে নজর করতে দেখলাম যে দোকানের দরজার গোড়ায় একজন ছুঁচোমুখো লোক ভিজে বেড়ালের মতো জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ঘুষি বাগিয়ে ব্রেকেনরিজ তার সামনে খুব চোটপাট করছে। ব্রেকেনরিজের গলা শুনতে পেলাম, তোমরা তোমাদের ওই হাঁস নিয়ে গোল্লায় যাও, জাহান্নামে যাও, আমি তোমাদের কিচ্ছু জানি না। এই শেষবারের মতো বলে দিচ্ছি, আর যদি ওই হাঁসের কথা আমার কাছে তোলো তো তোমাদের পেছনে কুকুর লেলিয়ে দিব। যাও, মিসেস ওকশটকে ডেকে নিয়ে এসো, যা বলবার আমি তাকেই বলবো, তোমাকে কেন বলবো? আমি কি হাঁসগুলো তোমার কাছ থেকে কিনেছিলাম? সেই ভিজে বেড়াল লোকটি প্রায় কাঁদো কাঁদো ভাবে বলল, না না, তা নয়, তবে কিনা ওই হাঁসগুলোর মধ্যে একটা আমার ছিল।
সে তুমি মিসেস ওকশটের সঙ্গে বোঝাপড়া করো। মিসেস ওকশটই তো তোমার সঙ্গে দেখা করতে বললেন। মিসেস ওকশট কেন, প্রুশিয়ার রাজা বললেও ভারী আমার বয়ে গেল। এ নিয়ে আমি ঢের ব্যতিব্যস্ত হয়েছি। আমি বলছি যে এ ব্যাপারে কোনো কিছু আমি জানি না। যাও এখান থেকে, ভাগো। ব্রেকেনরিজ তার দিকে তেড়ে আসতেই লোকটা পিঠ টান দিল।